সিন এমন একটি হরফ যা তিনটি মাথা বা আল বিশিষ্ট। আমরা দেখতে পাচ্ছি যে এটি হলো সিন, এর তিনটি মাথা রয়েছে এবং একবারে বামে আরেকটি বক্র রেখা আছে। তো এটি হলো সিন, তবে আমরা এই তিনটি মাথা দেখেই বুঝে নিব যে এটি সিন। যেমন শব্দের শুরুতে যদি সিন থাকে, অর্থাৎ ডান দিক থেকে, যেহেতু আরবি লেখা শুরু হয়, ডান দিক থেকে শব্দ লেখা শুরু হয়, তাই ডান দিকে অর্থাৎ প্রথমেই যদি সিন থাকে প্রথম হরফ হিসাবে, তাহলে সিনটি হবে শুধু এই তিনটি আল দেখেই আমরা বুঝে নিব যে এটি সিন। এরপর আমরা যদি মাঝখানে সিন হরফটি ব্যবহার করি, তাহলে তার ডান দিকে বা বাম দিকের হরফের সাথে এভাবে যুক্ত হবে, শুধু এই তিনটি মাথা বা আল দেখে আমরা বুঝতে পারবো। আর যদি শব্দের একবার শেষে অর্থাৎ বাম দিকে থাকে সিন হরফটি, তাহলে তা হবে এই পূর্ণাঙ্গটি সিন আকৃতির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা কুরআন শিক্ষার হাতেখড়ি এই প্রোগ্রামের আজকে চতুর্থ পর্বে হরফ বা অক্ষরগুলো শব্দের শুরু, মাঝখানে এবং শেষে কীরূপ আকৃতিতে থাকে সে বিষয়ে আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমরা খ অক্ষর পর্যন্ত এই ব্যাপারে আলোচনা করেছি। আজকে আমরা সিন থেকে আলোচনা শুরু করব। তো এই সিন হরফটি এমন একটি হরফ যা তিনটি আল বিশিষ্ট। শব্দের শুরুতে এভাবে তিনটি আল দেখেই আমরা বুঝে নিতে পারবো যে এটি সিন। শব্দের মাঝখানে এরকম এবং শব্দের শেষে অর্থাৎ একবারে বাম দিকে যদি সিন হরফটি যুক্ত থাকে, তা হবে পূর্ণাঙ্গ আকৃতিতে। আমরা যদি দু একটি শব্দ এক্ষেত্রে খেয়াল করি যে সিন হরফটি কিভাবে লেখা হয়, তাহলে আমরা দেখতে পারবো। যদি আমরা সিন এবং লাম লিখি, তাহলে আমরা লিখব এভাবে সিন, আর তার সাথে এটি হলো লাম। তাহলে এই তিনটি আল, 1 2 3, এই তিনটি আল দেখেই আমরা বুঝে নেব যে এটি হলো সিন। এবং তারপরে এই লাম হরফটি আমরা দেখতে পাচ্ছি। যদি একটি শব্দের মাঝখানে সিন ব্যবহার হয়, তাহলে কীরূপ হবে আমরা তা জানব। যেমন বা, সিন, মিম। আমরা বলতে পারি, যেহেতু একটি আলের নিচে একটি ফোঁটা রয়েছে, এটি হলো বা, এরপর 3 আল দেখেই আমরা বুঝে নিব যে এটি হলো সিন। এবং আমরা শেষে ব্যবহার করেছি মিম। তাহলে শব্দের মাঝখানে অর্থাৎ তার ডান দিকে এবং বাম দিকের হরফের সাথে যখন যুক্ত হয় সিন, তখন সিনটি শুধু এর 3টি আল দেখেই আমরা বুঝে নেব। আর যদি শব্দের শেষে থাকে সিন, যেমন লাম, ইয়া, সিন, এটি হলো লাম, এটি ইয়া। যেহেতু আলের নিচে 2 নোক্তা বা ফোঁটা, এটা দেখে আমরা বুঝলাম যে এটা ইয়া। আর 3 আল বিশিষ্ট এই হরফটি হলো সিন, এবং তা শব্দের শেষে অর্থাৎ তার বাম দিকে আর কোনো হরফ না থাকার কারণে, বাম দিকের কোনো হরফের সাথে যুক্ত না হওয়ার কারণে সিন পূর্ণাঙ্গ আকৃতিতে এখানে রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সিন হরফটি তার শুরু, শব্দের শুরুতে, মাঝখানে এবং শেষে কিভাবে আকৃতি লাভ করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে শিন হরফটি, এই শিন হরফ সিনের মতোই, তবে এই 3টি আলের উপরে 3টি নোক্তা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে 3টি আল,
1 2 3 তিন আলের পরে তিনটি নোক্তা বা ফোঁটা রয়েছে। এই তিনটি ফোঁটা দেখে আমরা বুঝতে পারবো যে এটি হলো শিন। তাহলে শব্দের শুরুতে অর্থাৎ ডান দিক থেকে যখন লেখা শুরু হবে একটি শব্দ, তখন যদি শিন তার প্রথম অক্ষর হয় তাহলে আমরা শিন এভাবে লিখব। মাঝখানে হলে এই তিনটি আল এবং তার উপরে তিনটি ফোঁটা দেখেই আমরা বুঝব। এবং যদি শব্দের শেষে ব্যবহৃত হয় শিন, যার বাম দিকের কোনো হরফের সাথে শিন যদি যুক্ত না থাকে, সেই ক্ষেত্রে পূর্ণ আকৃতির এই শিন আমরা দেখতে পাবো, যেখানে তিন আল বিশিষ্ট তিনটি ফোঁটা এবং এই তিন আলের পরে একটি বক্ররেখা অর্থাৎ পূর্ণাঙ্গ আকৃতির শিন আমরা দেখতে পাবো। এরপরে আমরা যদি খেয়াল করি সদ, এই হরফটি এটি হলো একটি পূর্ণাঙ্গ সদ, কিন্তু শব্দের শুরুতে শুধু এই মাথাটুকু দেখে আমরা বলেছিলাম যে কলসিতে দড়ি বাঁধলে যেভাবে হয়, দড়িতে গেট দিলে, তো ওই দড়ির অংশটুকু দেখেই আমরা বুঝতে পারি, মিলিয়ে নিতে পারি যে এটি হলো সদ। তাহলে সদ হবে শুরুতে থাকলে এভাবে শব্দের মাঝখানে তার ডান দিকে এবং বাম দিকের হরফের সাথে যুক্ত হওয়ার সময় শুধু এই অংশটুকু দেখে আমরা বুঝে নিব যে এটি সদ। এবং শব্দের শেষে বা সদের শেষে বামে যদি আর কোনো হরফের সাথে সদ যুক্ত না হয়, সেই ক্ষেত্রে সদটি হবে এই পূর্ণাঙ্গ আকৃতির। এরপরে অনুরূপভাবে দত, সদের পর একটি ফোঁটা থাকলে আমরা দত বুঝে নিতে পারবো। শব্দের শুরুতে এভাবে, মাঝখানে এভাবে এবং শেষে পূর্ণাঙ্গ আকৃতির দত। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আইন যে হরফটি, তা হামজা হরফের সদৃশ। তবে হামজা আমরা জানি যে বাংলা দুইয়ের বিপরীত হলো হামজা। এই দুই, এটি হলো বাংলায় দুই, এর বিপরীত অর্থাৎ এভাবে এটি হলো হামজা। কিন্তু হামজার মতো এই আইন নয়। এই হামজার পর এই আইন হামজার মতো বাঁ দিকে সোজা না গিয়ে বরং ডান দিকে একটি বক্ররেখা সাথে যুক্ত হয়, তাই এটি হলো আইন। তাহলে এই হামজার সাথে এই বক্ররেখা যুক্ত হলেই এটি আমরা বুঝতে পারবো আইন। তবে শব্দের শুরুতে আমরা শুধু কিন্তু এই হামজার মতো দেখতে পাবো, কিন্তু আমাদের মনে রাখতে হবে হামজা এমন একটি হরফ যা তার বাম দিকের হরফের সাথে কখনোই যুক্ত হয় না। যদি আমরা হামজার পরে আমরা যদি হামজা লিখি, যেমন এই যে এটি হামজা, এই হামজার পরে আমরা যদি মিম লিখতে যাই, তাহলে আমরা এখানে মিম যুক্ত করতে পারবো না, বরং আমাদেরকে এই আলাদাভাবে মিম হরফটি লিখতে হবে। এটা হামজা, এটা হলো মিম। কিন্তু যদি আমরা আইনের সাথে মিম লিখতে যাই, আমরা হামজার মতোই দেখতে পাচ্ছি, কিন্তু তার সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিম যুক্ত হয়েছে। তাহলে আইন তার ডান দিকে বা বাম দিকের হরফের সাথে যুক্ত হয়, কিন্তু হামজা এমন একটি হরফ যা তার ডান দিকের কোনো হরফের সাথেও যুক্ত হয় না এবং বাম দিকের কোনো হরফের সাথেও যুক্ত হয় না। হামজা হলো একটি স্বাধীন হরফ, যা সে এককভাবেই একটি জায়গায় বসে, কিন্তু তার ডান দিকের বা বাম দিকের কোনো হরফের সাথে সে কখনোই যুক্ত হয় না। তো এই আইন, আমরা এই পূর্ণাঙ্গ আইনকে যদি শুরুতে লিখতে যাই, তাহলে এই হামজার মতোই আমরা দেখতে পাবো, কিন্তু তা অন্য একটি হরফের সাথে যুক্ত হবে, যার কারণে আমরা বুঝে নিব যে সেটি হলো আইন। কিন্তু হামজা অন্য কোনো হরফের সাথে যুক্ত হবে না, শুধু এই মাথাটুকু যদি আমরা দেখতে পাই, তখন আমরা বলতে পারবো যে এটি হামজা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আইন যদি শব্দের মাঝখানে বসে, অর্থাৎ তার ডান দিকের একটি হরফের সাথেও সে যুক্ত আছে, বাম দিকের একটি হরফের সাথেও যুক্ত আছে, ফলে সে তার এই বক্র যে রেখাটি নিচে, এই বক্ররেখা উৎপন্ন করার সুযোগ পাচ্ছে না, না পেয়েই সে বাম দিকের একটি হরফের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তাই আইনটি শুধু এরকম চ্যাপ্টা অবস্থায় দেখলেই আমরা
আমাদেরকে বুঝে নিতে হবে যে এটি হলো আইন। যেমন আমরা যদি লিখি আমরা সিন আইন লাম লিখলাম, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আইন তার ডান দিকের সিন এবং বাম দিকের লাম হরফের সাথে যুক্ত থাকার কারণে এই আইনটি এদিকে সে বক্র হওয়ার সুযোগ পায়নি, এভাবে বক্র হওয়ার সে সুযোগ পায়নি। কিন্তু যদি এই আইনটি যদি শব্দের শেষে থাকতো তাহলে এভাবে যুক্ত হতো, সিন মিম আইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আইনের যে বক্রতা নিচের দিকে এবং ডানে, সেই বক্রতাটা যদি সে শব্দের শেষে বা তার বাম দিকের কোনো হরফের সাথে যুক্ত না হয়, সেক্ষেত্রেই শুধুমাত্র এই আইনটির এই বক্রতা বিশিষ্ট আইন আমরা দেখতে পাবো। কিন্তু এভাবে হামজার মতো করে এখানে আইন লেখা যাবে না, বরং এই যে মাথার চ্যাপটা, এই বিষয়টি দেখেই আমাদেরকে বুঝে নিতে হবে এটি আইন। শুধু হামজার মতো আইন আমরা পাবো শব্দের শুরুতে, যদি এভাবে থাকে আইন লাম, তাহলে এখানে আমরা বুঝতে পারবো যে আইন তার লামের সাথে বাম দিকের হরফের সাথে যুক্ত হয়েছে। কিন্তু হামজা লাম কখনোই এভাবে যুক্ত হবে না, বরং হামজা যদি হয় তখন হামজা থাকবে এভাবে এবং লাম থাকবে আলাদাভাবে। হামজা থাকবে এভাবে, লাম থাকবে এভাবে। হামজা কখনোই তার বাম দিকের হরফের সাথে যুক্ত হবে না, এমনকি যদি আমরা তার ডান দিকের হরফের সাথে যুক্ত করতে চাই তবুও সে যুক্ত হবে না। যদি লাম লিখি আমরা লাম হামজা লাম। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। তো এই আইনের মতো করে একইভাবে গইন এমন একটি হরফ যা আইনের উপরে একটি ফোঁটা থাকলেই গইন হয়ে যায়। তো এই গইন আমরা দেখতে পাচ্ছি যে গইন শব্দের শুরুতে থাকলে হবে এভাবে, হামজার উপরে একটি ফোঁটা, কিন্তু সে তার বাম দিকের হরফের সাথে যুক্ত হওয়ার কারণে এভাবে হামজার মতো দেখা যাবে, কিন্তু তার উপরে থাকবে একটি ফোঁটা। আর শব্দের মাঝখানে থাকলে এই চ্যাপটা বিশিষ্ট হবে। আমরা এখানে দেখছি যে এই চ্যাপটার মাঝখানে কালো করে দেওয়া আছে, সাধারণত ছাপা অক্ষরে এটি কালো করাই থাকবে, ভরাট করা থাকবে, কিন্তু আমরা লেখার সময় অনেক সময় দেখা যায় যে আমাদের খাতাতে আমরা কালো করে দেওয়ার মতো আমাদের সময় থাকে না, যার কারণে আমরা শুধু এই চ্যাপটাভাবে লেখাই আমাদের জন্য যথেষ্ট হবে। তবে সেটি যেন গোলাকার আকৃতি ধারণ না করে, কারণ গোলাকার আকৃতি ধারণ করলে তা কিন্তু ফা হয়ে যাবে। এই কারণে সেটিকে, এবং এই ফা দেখেন আমরা দেখতে পাচ্ছি যে ফায়ের মাঝখানে কিন্তু ফাঁকা রয়েছে, কিন্তু আইন বা গইনের মাঝখানে, এই চ্যাপ্টার মাঝখানে কিন্তু কোনো ফাঁকা নেই। তো তাই আমরা যদি এই কালো করে দেওয়ার মতো আমাদের সময় না থাকে, আমরা চ্যাপ্টা এমনভাবে করবো যেন স্পষ্টভাবে বোঝা যায় যে এটি চ্যাপ্টা, যার কারণে আমরা বুঝতে পারবো যে এটি হলো গইন। এবং শব্দের শেষে গইন থাকবে আইনের মতো করে, যেমন আমরা এখানে লিখেছি সিন মিম আইন। যদি শব্দের শেষে গইন থাকে তাহলে শুধুমাত্র আইনের উপরে একটি ফোঁটা দিলেই তা গইন হিসেবে বিবেচিত হবে। তাহলে আমরা বুঝলাম যে গইন শব্দের শুরুতে, অর্থাৎ ডান দিকে যখন শুরু হয়, শব্দ লেখা শুরু হয়, তখন গইন কীরকম হয়, মাঝখানে থাকলে তার আকৃতি কীরূপ হয় এবং শেষে থাকলে কীরূপ হয় সেটিও আমরা দেখিয়ে দিলাম। এরপরে আমরা বলছিলাম ফায়ের কথা। তো ফা হলো শব্দের শুরুতে থাকলে এভাবে দেখতে অনেকটা ওয়াইয়ের মতো, কিন্তু ওয়াইয়ের উপরে একটি ফোঁটা আছে, মাথা মোড়ানো আছে। এই মাথা মোড়ানো অবস্থা দেখেই আমরা বুঝতে পারবো যে এটি হলো ফা। তো
যখন এটি শব্দের শুরুতে থাকবে তখন এভাবে থাকবে। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে লিখি যে ফা বি লাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি হলো ফা, কারণ মাথা মোড়ানো, তার উপরে একটি নোক্তা রয়েছে, তার কারণে এটি ফা। আলের উপরে দুটি নোক্তা, এটি হলো তা, এবং তারপরে রয়েছে লাম। তাহলে আমরা এটি ফা এটি বুঝতে পারলাম। কিন্তু যদি এই ফা শব্দের মাঝখানে হয়, অর্থাৎ তার ডান দিকের এবং বাম দিক উভয় হরফের সাথে যদি যুক্ত হয়, তাহলে এই ফা কেমন হবে? যদি আমরা লিখি যে তা, এরপরে ফা, তারপরে লাম, বা নুন, যদি এটি নুন হয় তাহলে আলের উপরে একটি নোক্তা দেখলে আমরা বুঝতে পারবো যে এটি হলো নুন, আর এই গোল চিহ্নের উপরে একটি নোক্তা দেখে আমরা বুঝতে পারবো পেঁচানো, গোল চিহ্নর উপরে একটি ফোঁটা দেখেই আমরা বুঝতে পারবো এটি হলো ফা, আর এটি হলো এর সাথে যুক্ত আছে লাম। তাহলে এই ফা যখন তার ডান দিকের হরফ এবং বাম দিকের হরফের সাথে যুক্ত হবে তখন ফাটি হবে এরকম। আর ফা যদি শেষে যুক্ত হয়, আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণাঙ্গ আকৃতির ফা হলো এটি, কিন্তু শেষে যুক্ত হওয়ার সময় সে অক্ষরটি যদি আমরা লিখি এভাবে, আইন লাম ফা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি হলো আইন, যদিও এটি হামজার মতো দেখতে, কিন্তু হামজা কখনোই তার ডানে বামের কোনো হরফের সাথে যুক্ত হয় না। কিন্তু এই মাথাটি দেখে, বকের মাথার মতো অনেকেই বলে, তো এই বকের মাথার মতো দেখেই আমরা বুঝতে পেরেছি, বা দুইয়ের উল্টো রূপ দেখেই আমরা বুঝতে পেরেছি, যেহেতু তা পরের বাম দিকের হরফের সাথে যুক্ত হয়েছে, তাই এটি হলো আইন, এটি হলো লাম, এবং এটি হলো ফা। মাথা মোড়ানো এবং তারপরে শব্দের শেষে হওয়ার কারণে এই বক্রতাটি বিশিষ্ট, অর্থাৎ পূর্ণাঙ্গ যে রূপ, যদি পূর্ণাঙ্গ রূপে এই ফায়ের মাথা মোড়ানো থাকে এবং ভরাট করা থাকে, কালো করা থাকে, কিন্তু শব্দের শেষে এই ফা যখন ব্যবহার হয় তখন তা এভাবেই এই ফাঁকা থাকবে এবং গোল পেঁচানো থাকবে, তার উপরে এই নোক্তা দেখে আমরা বুঝবো যে এটি হলো ফা। আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পারছি, এবং কিছু কিছু হরফ বিভিন্ন সময় একই রকম মনে হয় শব্দের বিভিন্ন স্থানে অবস্থানের কারণে, কিন্তু আমাদেরকে এই বিশেষ তার বৈশিষ্ট্য বা তার আকৃতি দেখেই বুঝে নিতে হবে যে মূলত এটি কোন হরফ। কারণ আমরা যদি হরফটিকে সঠিকভাবে চিহ্নিত করতে না পারি তাহলে আমরা ভুলভাবে কোরআন তেলাওয়াত করব। তাই মূলত হরফ চেনাটা অত্যন্ত জরুরি, এবং এই হরফ যদি আমরা চিনতে পারি পূর্ণাঙ্গভাবে, সঠিকভাবে, তার সর্ব অবস্থায় এই হরফটির আকৃতি কেমন হবে এইভাবে যদি আমরা চিনে ফেলতে পারি প্রতিটি হরফকে, 29টি হরফকে, তাহলে আশা করা যায় বা বলা যায় যে আমরা কুরআন শিক্ষার ক্ষেত্রে আমরা 1/3 শিখে ফেলেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন। তো আমরা আর 4-5টি হরফ আজকে শিখব, শিখে আজকের মতো আমরা আমাদের এই উপস্থাপন আজকে শেষ করব। তো আমরা দেখতে পাচ্ছি যে কফ, এটিকে বলা হয় বড় কফ, ফায়ের মতোই দেখতে, শুধু দুটি নোক্তা। শব্দের শুরুতে থাকলে এভাবে হবে কফ, শব্দের মাঝখানে অর্থাৎ ডানে বামে যদি তার হরফ যুক্ত থাকে তাহলে মাঝখানে থাকার কারণে কফ হবে এভাবে। দুটি নোক্তা দেখে আমরা বুঝে ফেলবো যে এটি ফা নয় বরং কফ। এবং শব্দের শেষে
যেমন আমরা এখানে বললাম যে আমরা এটিকে ফা হিসাবে পরিগণিত করেছি, কিন্তু এখানে যদি একটা জায়গায় দুটি নোক্তা হয় তাহলে এটিকে আমরা বলতে পারবো যে এটি হলো কফ। আইন লাম কফ, দুটি নোক্তা থাকার কারণে। তাহলে আমরা এরপর শিখব কাফ। এটিকে অনেকে বলে ছোট কাফ। তো কাফ হরফটি হলো মূলত, আমরা দেখতে পাচ্ছি যে নৌকার মতো, কিন্তু ডান মাথা উপরে বাড়ানো এবং তার উপর একটি বক্ররেখা, ইংলিশ এসের মতো দেখতে। তো এটি দেখেই আমরা বলতে পারি যে এটি হলো কাফ। কিন্তু শব্দের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে কাফ যদি ডান দিক থেকে শুরু হয় হরফের শব্দের শুরুতে, তখন কাফ হবে এরকম। অর্থাৎ এই মাথাটা হলো, এই যে বক্র যে রেখাটা রয়েছে ইংলিশ এসের মতো, সেটি শব্দের শুরুতে কাফ ব্যবহারের ক্ষেত্রে ওই মাথাটুকু দেখেই আমাদেরকে বুঝে নিতে হবে যে এটি হলো কাফ। এবং শব্দের মাঝখানে অর্থাৎ ডানে বামে যদি কাফ যুক্ত হয় তাহলে মাঝখানের হরফ হিসেবে কাফ হবে এরূপ। শুধু এই মাথা দেখেই আমাদেরকে বুঝে নিতে হবে এটি কাফ। আর যদি শেষে থাকে কাফ, তাহলে এই পূর্ণাঙ্গ রূপটি তার থাকবে। এরপরে আমরা লাম, আমরা বহুল ব্যবহৃত একটি হরফ লাম। এটা আমরা বলেছিলাম যে এটি হলো দেখতে মাছ ধরা বড়শি বা কলের মতো। লাম যদি শব্দের শুরুতে হয় তখন এভাবে থাকে, উপর থেকে নিচের দিকে একটি লম্বা রেখা, তারপরে বামে যাবে। তো লাম যদি মাঝখানে তার ডানে বামের দুটি হরফের সাথে যুক্ত হয় তাহলে মাঝখানে সেভাবে হবে, অর্থাৎ সে এই লম্বা উপর থেকে নিচে যে রেখাটি তার ডান দিকেও যুক্ত হবে, তার বাম দিকের হরফের সাথেও এভাবে যুক্ত হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটি হলো মাঝখানে ব্যবহৃত লাম, আর শেষে লাম এই পূর্ণাঙ্গ আকৃতিতেই ব্যবহৃত হবে। আমাদের খেয়াল রাখতে হবে যে আলিফ এবং লাম অনেকটা কাছাকাছি দেখতে হলেও কিন্তু তাদের ভিতরে পার্থক্য সুস্পষ্ট, এবং সেই পার্থক্যটি হলো কি সেটি আমরা এখন কথা বলবো সে বিষয়টি নিয়ে। যে এই আলিফ হলো কলমের মতো দেখতে, খাড়া টান। এই আলিফ তার বাম দিকের হরফের সাথে কখনোই যুক্ত হবে না, কিন্তু তার ডান দিকের হরফের সাথে সে যুক্ত হতে পারে। যেমন বা, খাড়া আলির নিচে এক নোক্তা, এটি হলো বা, তার সাথে এই যে লম্বা খাড়া রেখা, এটি হলো আলিফ। তাহলে এটিকে আমরা বলতে পারবো বা আলিফ। তাহলে আমরা কি জানলাম যে আলিফ একটি খাড়া রেখা, তার ডানে বামে যদি ফাঁকা থাকে তাহলে এটি হলো আলিফ। আর কি হতে পারে, আলিফ তার ডান দিকের হরফের সাথে যুক্ত হতে পারে, কিন্তু আলিফ তার বাম দিকের হরফের সাথে যুক্ত হতে পারে না। আমরা যদি আলিফের সাথে বা লিখতে যাই, যদি আমরা এভাবে লিখি বা, তাহলে এটি আর বা থাকবে না, বরং তখন হয়ে যাবে এটি, দুঃখিত, তখন এটি আর আলিফ থাকবে না, বাম দিকের হরফের সাথে যুক্ত হওয়ার কারণে এটি হয়ে যাবে লাম, লাম বা। তাহলে এখানে পার্থক্যটি হলো যে আলিফ একাই খাড়াভাবে থাকতে পারে, আবার তার ডান দিকের হরফের সাথে যুক্ত হয়ে এভাবে থাকতে পারে। অর্থাৎ খাড়া টান ডান দিকে যদি সম্প্রসারিত হয় সেক্ষেত্রেও সেটি আলিফই থাকে, কিন্তু খাড়া টান যদি বাম দিকে সম্প্রসারিত হয় বা যুক্ত হয় তখন আর তা আলিফ থাকে না, তখন তা হয়ে যায় লাম। তাহলে আমরা বলতে পারি যে আলিফ একা এভাবে হতে পারে, আবার তার ডান দিকের হরফের সাথে যুক্ত হতে পারে, এই দুইভাবে আলিফ হতে পারে। আর লাম খাড়াভাবে এসে ডান দিকে এবং বাম দিকে উভয় দিকে যদি থাকে তাও লাম, আবার শুধু যদি বাম দিকে হয় তাহলে লাম। খাড়া টান যদি বাম দিকে সম্প্রসারিত হয় তাহলে সেটি লাম, আবার
খাড়া টান বাম দিকে এবং সেই সাথে ডান দিকেও যদি হয় সেটিও লাম হিসেবে পরিগণিত হবে। কিন্তু আলিফ তার ডান দিকের হরফের সাথে যুক্ত হবে, কিন্তু বাম দিকের হরফের সাথে কখনো যুক্ত হবে না। এটি হলো পার্থক্য আলিফ এবং লামের মাঝে। তো এখন আমরা মিম দেখতে পাচ্ছি। মিম, এই হরফটি হলো মিম, পূর্ণাঙ্গ আকৃতি। শব্দের শুরুতে থাকলে এই মাথা মোচড়ানো অবস্থা এবং মাঝখানে ফাঁকা সাদা অংশ দেখা যাচ্ছে, এই অবস্থা দেখেই আমাদেরকে বুঝে নিতে হবে এটি হলো মিম। এবং মাঝখানে, শব্দের মাঝখানে অর্থাৎ ডানে বামে হরফের সাথে যখন যুক্ত হবে তখন এইভাবে মোচড়ানো এবং তা ভরাট করা থাকবে, ভিতরে কালো করা থাকবে। এটি দেখে আমরা বুঝে নিব যে এটি হলো মিম। অনেক সময় আমরা নিজেরা আমরা যখন লিখব তখন অনেক সময় আমরা ভরাট করে দিতে যদি ভুলেও যাই, কিন্তু এটি সুস্পষ্টভাবে এভাবে গোল করে দিতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো যে এই, যেহেতু এর উপরে নিচে কোনো ফোঁটা নেই, নোক্তা নেই, শুধু একটি মোচড় থাকার কারণেই আমরা বুঝে ফেলতে পারবো যে এটি হলো মিম। এবং শব্দের শেষে এই মিম হরফটি এইভাবে যুক্ত হবে। এরপরে হলো হা। হা, হাই হাওয়াস, এটিকে ছোট হা বলা হয়। তবে এই হা আসলে এর 4টি রূপ রয়েছে। যেমন এটিকে গোল হাওয়া বলা হয়, শুধু ডাবের মতো দেখতে, এদিক থেকে শুরু হয়ে এদিকে। এটি হলো হা, গোল হা। আবার শব্দের শুরুতে যখন থাকে তখন তা হবে এরূপ, মাঝখানে থাকলে এরূপ, এবং শেষে আরেকটি রূপ রয়েছে হায়ের। আমরা যদি লিখতে পারি এভাবে যে শব্দের শুরুতে থাকলে হা এরূপ হবে, মাঝখানে থাকলে এরূপ হবে, অথবা স্পষ্টভাবে যুক্ত হয়েও হতে পারে, অথবা শেষে যদি থাকে হা তখন এরূপভাবে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হা এরকম হতে পারে, শব্দের শুরুতে, মাঝখানে থাকলে এরকম বা এরকম, এবং শেষে থাকলে এরকম। আবার এককভাবে যদি থাকে, অর্থাৎ ডানে বামে কোনো হরফের সাথেই যদি যুক্ত না থাকে, তাহলে শুধুমাত্র এই ডাবের মতো। এইগুলোকেই বলা হয় গোলতা বা ছোট হা। তাহলে আমরা আজকে এই আমাদের যে হরফ পরিচয়, 29টি হরফের শুরু, শেষ এবং মাঝখানে এর আকৃতি কেমন হয় প্রতিটি হরফের আলাদা আলাদাভাবে আমরা জানলাম। আশা করি আমরা, যদি কারো বুঝতে সমস্যা হয়, আমরা একবারের জায়গায় 2বার ভিডিওটি দেখব, তাহলেই আশা করি আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সমাধান পেয়ে যাব নিজে থেকেই। আর যদি তারপরও কারো কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টে জানাবেন, আমরা ইনশাল্লাহ এই বিষয়ে যে কোনো সমস্যা আরও সহজভাবে আপনাদের কাছে সমাধান তুলে ধরার চেষ্টা করব। আপনারা এই ভিডিও দেখে উপকৃত হলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব, এবং আমরা আল্লাহ তাআলার কাছে এটির বিনিময় চাই। আপনাদের কারো কাছ থেকে আমরা আসলে অন্য কোনো বিনিময় চাই না। তো আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান দান করুন, যারা আমরা কোরআন শিক্ষা নিয়তে এই আরবি ভাষা শিক্ষা শুরু করেছি। আরবি মূলত আমরা প্রথমে হরফ পরিচয় দিয়ে আরবি বর্ণমালা বা হরফ পরিচয়ে পরিচিত হচ্ছি। তো এই হরফ যদি আমরা শিখে ফেলতে পারি, 29টি হরফকে, প্রতিটি অবস্থানে তার আকৃতি কীরকম হতে পারে আমরা যদি বুঝতে পারি, তাহলে আমরা কোরআন শিক্ষার ক্ষেত্রে আমরা 1/3 এগিয়ে গেলাম। তো আশা করি আপনারা সবাই এগুলো যারা পারি, আলহামদুলিল্লাহ, যারা নতুনভাবে আমরা শিখছি তারা বারবার ভিডিওগুলো দেখে এই বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করব, এবং সম্ভব হলে আমরা আমাদের একটি কায়দা বই আমরা আমাদের কাছে রাখতে পারি, যে কোনো কায়দা, এবং আমরা আমাদের খাতা কলমেও আমরা লেখার চেষ্টা করতে পারি। তবে যাদের খাতা কলমে লেখার সুযোগ নেই
তারা যদি গভীর মনোযোগের সাথে ভিডিওগুলো খেয়াল করেন, সকল অস্থিরতা বা বিভিন্ন চিন্তাভাবনা বাদ দিয়ে একনিষ্ঠভাবে যদি এই কোরআন শিক্ষা করতে হবে, যেহেতু কোরআন আল্লাহ তাআলার কালাম, এটি শিক্ষা করলে দুনিয়া এবং আখিরাতে আমি কল্যাণ লাভ করতে পারবো, এই আশা, এই প্রার্থনা যার রয়েছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তার জন্য এই কোরআন শিক্ষাকে সহজ করে দিবেন এবং তাকে উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনুল কারীম সঠিকভাবে পড়া বা তেলাওয়াত করা, এর অর্থ বোঝা এবং তা আমলে পরিণত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভিডিওগুলো আপনাদের জন্য উপকারী মনে হলে এবং অন্য ভাইদের জন্য উপকারী মনে করলে আপনারা শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওতে আমরা হরকত নিয়ে আলোচনা করব। সেই ভিডিও যাতে আপনাদের সামনে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে মেসেজ যায়, এ কারণে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।